আরডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে শর্ট ফর্মে বলা হচ্ছে এসআইআর। এই এসআইআর পশ্চিমবঙ্গেও শুরু হবে, আগস্ট মাস থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গবাসীর জন্য কোন কোন কাগজপত্র লাগবে অথবা কোন কোন ডকুমেন্টস রেডি রাখতে হবে, বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাছাড়াও অনেকেই প্রশ্ন করছিলেন আধার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত কার্ড দিয়ে কাজ হবে কিনা, সে বিষয়ে ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলছে। সে বিষয়ে কি নতুন তথ্য এসেছে সেটাও জানতে পারবেন। তাছাড়াও কোন নথি থাকলে আপনাদের আর কোনো ধরনের নথির প্রয়োজন হবে না, সেটাও কিন্তু জানতে পারবেন। এবং 2002 সালের যদি ভোটার লিস্টে নাম থাকে, সেক্ষেত্রে কোনো ধরনেরই কিন্তু আপনাদের কাগজ লাগবে না। এবং বিহারের মতো পশ্চিমবঙ্গেরও অনেক মানুষের, প্রায় 50% উপরে কিন্তু মানুষের কোনো ধরনের নথির প্রয়োজন নেই। শুধুমাত্র ফর্মটি পূরণ করে জমা করলেই হবে, তার সাথে অতিরিক্ত কোনো ধরনের কাগজপত্র দিতে হবে না। তাছাড়াও বাবা মায়ের যে কাগজপত্র চাওয়া হচ্ছে অথবা বাবা মায়ের যে ডকুমেন্টস চাওয়া হচ্ছে, কোন কোন ডকুমেন্টস দিতে হবে বাবা মায়ের, সেটাও কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি বড় হবে, প্রথমেই জানিয়ে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না, সব প্রশ্নের উত্তরই কিন্তু পেয়ে যাবেন। কোন কোন ব্যক্তির কোনো প্রকারের নথি দিতে হবে না, সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই আমরা দেখে নিচ্ছি আগস্ট মাসে পশ্চিমবঙ্গে এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর যে কাজটি শুরু হচ্ছে কিনা, অথবা ভোটার কার্ড যাচাইকরণ যেটা আপনারা বলছেন, এই ভোটার কার্ড যাচাইকরণের কাজটা শুরু হচ্ছে কিনা, সে বিষয়ে কি নতুন তথ্য উঠে এসেছে। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। অন স্ক্রিন দেখুন বলা হচ্ছে কমিশনের প্রস্তুতি সাঙ্গ, আগস্ট থেকেই পশ্চিমবঙ্গে শুরু হতে পারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা, যেটাকে ইংলিশে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে রাজ্যের শাসক তৃণমূল। কমিশনের কাছে গিয়ে আপত্তির ক্ষেত্রগুলি জানানো হয়েছে দলের তরফে। বিহারে ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ার পরে এবার নির্বাচন কমিশনের নজরে পশ্চিমবঙ্গ। কমিশনের একটি সূত্র জানাচ্ছে আগামী মাসের মধ্যে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর কাজ শুরু হওয়ার সম্ভাবনা। এ সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে। পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালের 1 জানুয়ারি ভোটার তালিকার এসআইআর হয়েছিল, অর্থাৎ প্রায় 23 বছর আগে 2002 সালে কিন্তু শেষবারের মতো পশ্চিমবঙ্গে এই এসআইআর হয়েছে। 23 বছর পর আবার চলতি বছরের আগস্ট থেকেই তা হতে চলেছে বলে কমিশন সূত্রে জানাচ্ছে। ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে ইতিমধ্যেই নির্দেশিকাও পাঠানো হয়েছে কমিশনের তরফে, অর্থাৎ প্রায় প্রত্যেকটা রাজ্যকেই কিন্তু কমিশনের তরফ থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে। কমিশন সূত্রের খবর, বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও। প্রসঙ্গত আগামী বছরে এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা। সম্প্রতি কালীগঞ্জের উপনির্বাচনেও ওই কাজ করেছিল কমিশন। প্রথমে অনলাইনে আবেদন শুরু হবে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবে কমিশনের প্রতিনিধিরা। ভুয়ো ভোটার কার্ড তৈরির প্রমাণ মিললে এফআইআর দায়ের করা হবে। যদিও নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। মঙ্গলবার দলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বড়াইক এবং রাজ্যের 3 মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস কমিশনের সদর দপ্তরে গিয়ে এই বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন। 2024 সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার কমিশনের কাছে দাবি জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। যদিও কমিশনের নতুন নির্দেশিকায় 2003 সালকে ভিত্তি করে হিসেব ধরার কথা বলা হয়েছে। কল্যাণ এ প্রসঙ্গে বলেন, আমাদের দাবি 2024 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে এসআইআর করা উচিত। সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লিতে বিধানসভা ভোটের আগে বিপুল পরিমাণ ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছিল কমিশন, যা নিয়ে কংগ্রেস, আপ, উদ্ধব সেনা সহ বিভিন্ন বিরোধী দল আগেই আপত্তি তুলেছে। বাংলার ক্ষেত্রে যাতে এমনটা না হয় সে বিষয়ে তৃণমূল বার্তা দিয়েছে কমিশনকে। মূলত বুঝতেই পারছেন বিহারের মতো পশ্চিমবঙ্গেও আগস্ট মাস থেকে এই এসআইআর এর কাজ শুরু হচ্ছে, যেটাকে আপনারা ভোটার কার্ড যাচাইকরণ বলছেন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে আগস্ট মাস থেকে। এ বিষয়ে আরো একটি তথ্য চলে এসেছে, সেটাও আপনাদের আমি জানাচ্ছি। দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রস্তুতি। শুধুমাত্র বিহার নয়, গোটা দেশেই এই কাজ চালাবে নির্বাচন কমিশন, অর্থাৎ এসআইআর এর কাজ হবে গোটা দেশেই। সারা দেশে একযোগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর শুরু করার প্রস্তুতিতে নেমেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বিহারে শুরু হয়েছে এই কাজ। এবার সম্ভবত আগামী আগস্টেই অন্য রাজ্যেও চালু হতে চলেছে এই প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ ও পর্যবেক্ষণের পরই আরো জোরদার হয়েছে কমিশনের এই উদ্যোগ। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট গত সপ্তাহে বিহারে চলমান এসআইআর প্রক্রিয়াকে সাংবিধানিক দায়িত্ব বলে অভিহিত করে তাতে স্থগিতাদেশ না দিয়ে বরং অনুমোদন দেয়।
এরপর থেকেই নির্বাচন কমিশনের তরফে দেশের বিভিন্ন রাজ্যে ভোট পরিকাঠামো সক্রিয় করে তোলার কাজ শুরু হয়েছে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই। ভোটার তালিকার এই বিশেষ নিবিড় সংশোধনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে এই প্রক্রিয়ার ফলে বহু উপযুক্ত নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। সেই আশঙ্কা নিয়ে তারা সুপ্রিম কোর্টে আবেদনও জানিয়েছিলেন। যদিও আদালত কমিশনের পক্ষে রায় দেয়, এখন কমিশনের পরিকল্পনা দেশের অন্যান্য রাজ্যেও বিহারের ধাঁচেই বিশেষ নিবিড় সংশোধন চালানো অর্থাৎ এসআইআর চালানো। ইতিমধ্যেই কিছু রাজ্যে মুখ্য নির্বাচন আধিকারিক তাদের রাজ্যে শেষবার কবে এসআইআর হয়েছিল সেই সংক্রান্ত ভোটার তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। যেমন দিল্লির ওয়েবসাইটে রয়েছে 2008 সালে ভোটার তালিকা, যা সেই সময়কার শেষ বিশেষ পর্যবেক্ষণের পর প্রকাশিত। উত্তরাখণ্ডের ক্ষেত্রেও আরো পুরনো 2006 সালের তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ প্রায় প্রত্যেকটা রাজ্য থেকেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এই ভোটার তালিকাগুলো প্রকাশ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের তরফ থেকে এই ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে কিনা 2002 অথবা 2003 সালের, সেটাও কিন্তু আপনাদের একটু পরে আমি জানাচ্ছি এবং অন স্ক্রিন কিন্তু সমস্ত কিছু প্রমাণ সহকারে দেখাবো। দেখুন এখানে বলা হচ্ছে এই তালিকাতেই হতে চলেছে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে কাট আপডেট অর্থাৎ পুনর্বীক্ষণের প্রাথমিক ভিত্তি। যেমন বিহারে এই মুহূর্তে 2003 সালের ভোটার তালিকা ধরে পুনর্বীক্ষণের কাজ চলছে। অধিকাংশ রাজ্যে 2002 থেকে 2004 সালের মধ্যেই শেষবার এসআইআর হয়েছিল। অর্থাৎ 2002 অথবা 2003 সালে যে শেষবারের মতো এসআইআর হয়েছিল সেই তালিকা ধরেই কিন্তু আবারও এই এসআইআর হবে। অর্থাৎ যাদের ইতিমধ্যেই 2002 অথবা 2003 সালের এসআইআর এর নাম ছিল তাদের ক্ষেত্রে কিন্তু আর নতুন করে কোনো ডকুমেন্টস জমা করতে হবে না, শুধুমাত্র তাদের ফর্ম পূরণ করে জমা করলেই হয়ে যাবে। তাছাড়াও বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এই প্যান ইন্ডিয়া এসআইআর এর মূল লক্ষ্য বিদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা ও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। ভোটারদের জন্মস্থান যাচাই করে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। বিশেষ করে বাংলাদেশের এবং মায়ানমারের নাগরিকদের অবৈধ উপস্থিতি নিয়ে যেসব রাজ্যে বিতর্ক রয়েছে সেখানে কমিশনের নজর বেশি। তবে কমিশনের এক আধিকারিক জানিয়েছেন এই দেশব্যাপী এসআইআর প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে 28 জুলাইয়ের পরে, যেদিন সুপ্রিম কোর্টে আবারও বিহারের এসআইআর মামলার শুনানি নির্ধারিত হয়েছে। বর্তমানে বিহারে চলছে নির্বাচনের প্রস্তুতি। অন্যদিকে অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে 2026 সালে। ফলে এই রাজ্যগুলিতেও বিশেষ পুনর্বীক্ষণ চালানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে কমিশন। দেশ জুড়ে বেড়ে চলা অবৈধ অনুপ্রবেশ ও বিদেশি নাগরিকদের উপস্থিতি নিয়ে রাজনৈতিক বিতর্কের আবহে নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তোলপাড়। ভোটাধিকার ও নাগরিকত্বের প্রশ্নে সামনে আসছে আইনি ও মানবিক প্রশ্ন। ভোটার তালিকার শুদ্ধতা বজায় রাখতে গিয়ে যেন গণতান্ত্রিক অধিকার হরণ না হয়, এটাই এখন দেশের বহু নাগরিকদের একমাত্র আশঙ্কা। মূলত বুঝতেই পারছেন গোটা দেশ জুড়ে এই এসআইআর এর কাজ হবে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই এই কাজটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগস্ট মাস থেকেই শুরু হওয়ার কিন্তু একটি সম্ভাবনা উঠে আসছে। যেহেতু 2026 সালে বিধানসভা ভোট রয়েছে, এই বিধানসভা ভোটের আগেই এই এসআইআর এর কাজ কিন্তু করতে চাইছে নির্বাচন কমিশন। সূত্র মারফত থেকে জানা যাচ্ছে এই আগস্ট মাস থেকেই কিন্তু শুরু হতে যাচ্ছে এই এসআইআর এর কাজ পশ্চিমবঙ্গে। তাছাড়াও বেশ কয়েকটি কিন্তু রাজ্যের কথা উল্লেখ করা রয়েছে, অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ। যেহেতু এই কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট রয়েছে 2026 সালে, তার আগেই কিন্তু এসআইআর এর কাজ সম্পন্ন করার তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু কাট অফ ডেট একটি প্রকাশ করা হচ্ছে। যে রাজ্যেই এই এসআইআর শুরু হচ্ছে সেই রাজ্যে শেষবারের মতো যে সালে এসআইআর হয়েছিল সেই সালের ভোটার লিস্ট অনুযায়ী, অর্থাৎ এসআইআর হওয়ার পর যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল ফাইনাল, সেই ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু আবারও এসআইআর হবে। অর্থাৎ সেই ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের আর নতুন করে এই যে যাচাইকরণ, এই যাচাইকরণে পড়তে হবে না, তাদের শুধুমাত্র ফর্ম পূরণ করে জমা করলেই হবে, অতিরিক্ত কোনো কাগজ দিতে হবে না। অথবা সেই ভোটার লিস্টে যদি কারোর বাবা মায়ের নাম থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে কিন্তু আর বাবা মায়ের যে নথি দেওয়ার প্রয়োজন সেই নথিও কিন্তু দেওয়ার প্রয়োজন পড়বে না, যদি শেষবারের মতো এসআইআর এর অথবা ভোটার লিস্টে যে এসআইআর হওয়ার পর ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল সেই ভোটার লিস্টে যদি সেই ব্যক্তির নাম থেকে থাকে। তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি পশ্চিমবঙ্গে শেষবারের মতো যে 2002 সালে এসআইআর হয়েছিল, তারপর 2003 সালে অথবা 2002 সালে শেষ নাগাদ যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল সেই ভোটার লিস্টটা প্রকাশ করা হয়েছে কিনা নির্বাচন কমিশনের তরফ থেকে। এর জন্য গুগলে চলে যাবেন, গুগলে এসে সার্চ দেবেন ECI.gov.in লিখে। প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ECI.gov.in, এটার উপরে ক্লিক করে দেবেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। প্রথমেই দেখুন এখানে রয়েছে সার্চ ইওর নেম ইন 2003 বিহার ই-রোল, অর্থাৎ বিহারের 2003 সালের ভোটার লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে।
যেহেতু বিহারে বর্তমানে এসআইআর চলছে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ, সেই কারণে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে 2003 সালের ভোটার লিস্টটি প্রকাশ করা হয়েছে। সেই লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু আর অতিরিক্ত কোনো কাগজপত্র জমা করতে হবে না। আপনারা জানেন 11টি নথির কথা কিন্তু উল্লেখ করা রয়েছে। সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি কিন্তু নথি লাগবে। বাবা মায়েরও কিন্তু নথি লাগছে, বয়স হিসেবে কিন্তু এই নথিগুলোর প্রয়োজন হচ্ছে। এই বিষয়ে পরবর্তীতে কিন্তু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু বিহারের ভোটার লিস্টটি প্রকাশ করা হয়েছে। যখনই পশ্চিমবঙ্গে এই এসআইআর এর কাজ শুরু হয়ে যাবে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের এখানে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের 2003 সালের ভোটার লিস্টটি কিন্তু পেয়ে যাবেন। আপাতত কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট প্রকাশ করা হয়নি 2003 সালের। এখানে আপনাদের আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি, এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ নির্বাচন কমিশনের তরফ থেকে প্রায় 20 বছর পর পর কিন্তু করা হয়। গত 20 থেকে 23 বছর আগে এসআইআর এর কাজ পশ্চিমবঙ্গে 2002 সালে শেষবারের মতো হয়েছিল। এখন কিন্তু আবারও এই এসআইআর এর কাজ হবে। চলুন এখন দেখে নেওয়া যাক নির্বাচন কমিশনের তরফ থেকে যে 11টি নথির কথা উল্লেখ করা রয়েছে অথবা 11টি ডকুমেন্টসের কথা, এই 11টির মধ্যে যে কোনো একটি হলেই কিন্তু হবে। যদি এই 11টির মধ্যে কোনো একটি আপনি জোগাড় করতে না পারেন, সেক্ষেত্রে পরবর্তী ভোটার লিস্টে কিন্তু আপনার নাম আসবে না অথবা আপনার ভোটার লিস্ট থেকে কিন্তু নাম বাতিল পড়ে যাবে, অর্থাৎ এসআইআর এ কিন্তু আপনি বাতিল পড়ে যাবেন। অর্থাৎ এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি হলেই হয়ে যাবে। আপনার জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য এই 11টি নথির মধ্যে যে কোনো একটি কিন্তু লাগবে। তাছাড়াও অনেকেই বলছেন রেশন কার্ড, আধার কার্ড, এই সমস্ত কার্ড দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন কিনা, এই বিষয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি জানানো হয়েছে সেটাও কিন্তু ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি। তার আগে আপনারা দেখে নিন এখানে কোন কোন নথির কথা বলা হয়েছে অথবা এই 11টি নথির কথা কি কি বলা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি অথবা পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট অথবা পিএসইউ, অর্থাৎ রাজ্য অথবা কেন্দ্র সরকারের যদি একজন আপনি কর্মচারী হয়ে থাকেন, সেক্ষেত্রে যে কোনো আইডেন্টিটি কার্ড অথবা পেনশন পেমেন্ট স্লিপ, তাছাড়াও পেনশনার যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে যে কাগজপত্র থাকবে সেগুলো দেখালেও কিন্তু হয়ে যাবে। এরপর 2 নম্বরে বলা হয়েছে এনি আইডেন্টিটি কার্ড অথবা সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট, লোকাল অথরিটিস, ব্যাংকস। এরপরই বলা হয়েছে পোস্ট অফিস অথবা এলআইসি অথবা পিএসইউ পিরিয়ড টু 1/7/1987, অর্থাৎ 1/7/1987 সালের আগে যদি আপনার এলআইসির কোনো কাগজ থাকে অথবা পোস্ট অফিস থেকে যদি কোনো কাগজ আপনি পেয়ে থাকেন অথবা ব্যাংকস, অর্থাৎ এগুলোর যদি কোনো ইস্যু করা কাগজ থাকে সেই কাগজ দিয়েও কিন্তু এসআইআর এ কাজ হয়ে যাবে। এরপরই 3 নম্বরে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ জন্ম সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি করতে পারবেন। এরপরই বলা হয়েছে 4 নম্বরে পাসপোর্ট, যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট দিয়েও কিন্তু কাজ হয়ে যাবে। 5 নম্বরে বলা হয়েছে মেট্রিকুলেশন অথবা এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটিস, অর্থাৎ বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে যে কোনো প্রকারের যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট রয়েছে সেগুলো দিয়েও কিন্তু কাজ হয়ে যাবে। 6 নম্বরে বলা হয়েছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি, অর্থাৎ রাজ্য সরকার দ্বারা স্বীকৃত যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট রয়েছে সেটা দিয়েও কিন্তু কাজ হবে। 7 নম্বরে বলা হয়েছে ফরেস্ট রাইটস সার্টিফিকেট, যারা বনাঞ্চলের কাছাকাছি বসবাস করে তাদের কিন্তু ফরেস্ট রাইটস সার্টিফিকেট থাকে, সেটা দিয়েও কাজ হবে। 8 নম্বরে বলা হয়েছে ওবিসি, এসসি, এসটি অর এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ ওবিসি, এসসি, এসটি এই যে সার্টিফিকেটগুলো রয়েছে এই সব সার্টিফিকেট দিয়েও কিন্তু হবে। 9 নম্বরে বলা হয়েছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স হোয়েনেভার ইট এক্সিস্ট, অর্থাৎ এখানে বলা হয়েছে যদি এনআরসিতে নাম থাকে সেক্ষেত্রে সেটা দিয়েও কিন্তু হবে। 10 নম্বরে বলা হয়েছে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট অথবা লোকাল অথরিটিস, অর্থাৎ লোকাল অথরিটিস অথবা স্টেট দ্বারা যদি ফ্যামিলি রেজিস্টার করা থাকে সেক্ষেত্রে সেটা দিয়েও হয়ে যাবে। 11 নম্বরে বলা হয়েছে এনি ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত যদি কোনো জমির কাগজ অথবা কোনো হাউস অর্থাৎ বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট থাকে সেটা দিয়েও কিন্তু কাজ হবে। অর্থাৎ এসআইআর এ কিন্তু এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস হলেই হবে। এখন কথা হলো এই এসআইআর এর ফর্মটা কিভাবে আপনারা পূরণ করবেন অথবা ফর্মে কি কি থাকবে। দেখুন এখানে এনেক্সা ডি রয়েছে, তার আগে কিন্তু এনেক্সা সি রয়েছে। এই এনেক্সা সির মাধ্যমে কিন্তু আপনাদের ফর্মটা পূরণ করতে হবে, অর্থাৎ যে ফর্মটি আপনাদের পূরণ করতে হবে সেটার নাম কিন্তু হচ্ছে ইনুমেরেশন ফর্ম। এটা অনলাইনেও হবে এবং অফলাইনেও কিন্তু বিএলওর মাধ্যমে জমা করা যাবে। দেখুন প্রথমেই বলা হয়েছে ইলেক্টরস নেম অথবা ইপিক এবং অ্যাড্রেস এগুলো কিন্তু প্রি প্রিন্টেড থাকবে। এরপর ভোটার কার্ড ধারীর এখানে আগের ছবি দিতে হবে অর্থাৎ পুরনো ছবি, এবং পাসপোর্ট কারেন্ট ফটো দিতে হবে, অর্থাৎ রিসেন্ট যে ছবি রয়েছে সেই ছবিটা কিন্তু এখানে চিটিয়ে দিতে হবে, অর্থাৎ দুটি ছবি চিটিয়ে দিতে হবে।
ডেট অফ বার্থ এখানে দিতে হবে আবেদনকারীর, এখানে আধার নম্বর দিতে হবে, সেটা অপশনাল রয়েছে, দিলেও হবে না দিলেও হবে। এখানে মোবাইল নম্বর দিতে হবে, ফাদার্স অথবা লিগাল গার্ডিয়ান নেম এখানে দিতে হবে, এবং যদি বাবা বেঁচে থাকে এবং যদি ভোটার কার্ড নম্বর থাকে তাহলে এখানে কিন্তু বাবার ভোটার কার্ড নম্বর দিতে হবে। মায়ের নাম এখানে দিতে হবে, মায়ের ভোটার কার্ড যদি থাকে তাহলে এখানে দিতে হবে। স্পাউস নেম এখানে দিতে হবে যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকে, অর্থাৎ যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড নম্বর এখানে দিতে হবে। অর্থাৎ স্পাউস যদি থাকে তাহলে স্পাউসের নাম এখানে দিতে হবে এবং এখানে কিন্তু সেই স্পাউসের ভোটার কার্ড নম্বর দিতে হবে। এরপর এখানে কিন্তু ডিক্লারেশন দিচ্ছেন, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে টিক এনি ওয়ান, অর্থাৎ এখানে এই যে তিনটি অপশন রয়েছে এই তিনটি অপশনের মধ্যে যে কোনো একটিতে কিন্তু আপনাকে টিক দিতে হবে এবং আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটার উপরেই কিন্তু একমাত্র আপনি টিক দেবেন। এখান থেকেই আপনি জানতে পারবেন আপনার বয়স হিসেবে অথবা আপনার ডেট অফ বার্থ হিসেবে কোন কোন কাগজপত্র আপনাকে দিতে হবে, কারণ এখানে বাবা মায়েরও কিন্তু কাগজপত্র দিতে হতে পারে, তবে সবার ক্ষেত্রে কিন্তু এই কাগজপত্র দিতে হবে না, কারণ এর আগেই আপনাদের আমি জানিয়েছি যদি আগের এসআইআর এ আপনাদের নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে অতিরিক্ত কাগজপত্রগুলো এগুলো কিন্তু জমা করতে হবে না, শুধুমাত্র আপনাদের ফর্ম পূরণ করে জমা করলেই হয়ে যাবে। সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি। দেখুন 1 নম্বরে বলা হয়েছে আই অ্যাম অ্যাবাভ 18 ইয়ার্স অফ এজ, অর্ডিনারি রেসিডেন্ট অন দ্য অ্যাবাভ অ্যাড্রেস অ্যান্ড এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড টিক এনিওয়ান, অর্থাৎ যে কোনো একটির উপরে কিন্তু আপনাকে টিক দিতে হবে। আপনার বয়স 18 বছরের বেশি এবং ভারতীয় আপনি নাগরিক, সেক্ষেত্রে আপনার যে কোনো একটির উপরে কিন্তু টিক দিতে হবে এবং আপনি যেটার উপরে টিক দেবেন সেখানে যে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু এই ফর্মের সাথে আপনাকে পূরণ করে জমা করতে হবে। যদি আপনি অফলাইন পূরণ করে জমা করেন সেক্ষেত্রে বিএলওর কাছে কিন্তু জমা করতে হবে অথবা বিএলও কিন্তু আপনাদের বাড়ি দিয়ে আসবে, অর্থাৎ এসআইআর যখন হবে তখন কিন্তু বিএলও বাড়িতে আসবে আপনার। প্রথম অপশনে বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987, অর্থাৎ আপনি যদি 1/7/1987 সালের আগে ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই কাগজটি কিন্তু দিতে হবে। দেখুন বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্টস ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ, অর্থাৎ যে 11টি কাগজ আপনাদের আমি দেখালাম সেই 11টি কাগজের মধ্যে আপনার নিজের জন্মের প্রমাণপত্র অথবা জন্মস্থানের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটি কিন্তু দিতে হবে, অর্থাৎ জন্মের তারিখ অথবা জন্মের স্থান প্রমাণের জন্য যে কোনো একটি কাগজ নিজের আপনার দিতে হবে যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 সালের আগে হয়ে থাকে। এরপর 2 নম্বর অপশনে বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 অ্যান্ড 2/12/2004, অর্থাৎ যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের এই দুটি কাগজ দিতে হবে। 1 নম্বরে বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনার জন্মের তারিখ প্রমাণের জন্য অথবা জন্মস্থান প্রমাণের জন্য আপনার নিজের একটি কাগজ দিতে হবে। এরপর 2 নম্বরে বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার, অর্থাৎ আপনার বাবা অথবা মায়ের যে কোনো একজনের, হয় আপনি বাবার দিতে পারেন না হলে মায়ের দিতে পারেন, ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনার বাবা অথবা মায়ের জন্মের স্থান অথবা জন্মের তারিখ প্রমাণের জন্য 11টি যে নথি ছিল সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি কিন্তু দিতে পারেন বাবা অথবা মায়ের, যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে হয়ে থাকে। এরপর দেখুন 3 নম্বরে বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004, যদি আপনি ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকেন 2/12/2004 এর পর সেক্ষেত্রে আপনাদের এই 4টি কাগজ লাগবে। এক্ষেত্রে একটি কাগজ কিন্তু প্রায় অনেকেরই লাগবে না। দেখুন প্রথম কাগজটি রয়েছে প্রোভাইড এনি ডকুমেন্টস ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ, অর্থাৎ নিজের একটি কাগজ। এরপর প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ, অর্থাৎ বাবার। এরপর 3 নম্বরে বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর দ্য মাদার, অর্থাৎ মায়েরও কিন্তু এখানে কাগজ দিতে হবে। যদি আপনার জন্ম তারিখ 2/12/2004 এর পরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নিজের দিতে হবে, এরপর আপনার বাবার দিতে হবে, এরপর আপনার মায়ের দিতে হবে, অর্থাৎ 3 জনেরই কিন্তু জন্ম তারিখ অথবা জন্মের স্থান প্রমাণের জন্য একটি করে কাগজ লাগবে যদি আপনার জন্ম তারিখ 2/12/2004 এর পরে হয়ে থাকে। এরপর 4 নম্বর অপশনে বলা হয়েছে ইফ এনি প্যারেন্ট ইজ নট ইন্ডিয়ান প্রোভাইড এ কপি অফ হিজ হার ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভিসা অ্যাট দ্য টাইম অফ ইয়োর বার্থ, অর্থাৎ যদি আপনার বাবা মায়ের মধ্যে কেউ ভারতীয় না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাবা মায়ের অর্থাৎ যিনি ভারতীয় নন তার পাসপোর্ট অথবা ভিসা কিন্তু দেখাতে হবে যখন আপনার জন্ম হয়েছিল। এরপরই বলা হয়েছে আই ওয়াজ বর্ন আউটসাইড অফ ইন্ডিয়া,
যদি আপনি ভারতবর্ষের বাইরে জন্মগ্রহণ করে থাকেন, পরবর্তীতে ভারতীয় হয়েছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই অপশনের উপর টিক দিতে হবে এবং তার কিন্তু প্রমাণ আপনাকে দিতে হবে। দেখুন এখানে বলা হয়েছে বার্থ রেজিস্ট্রেশন ইস্যুড বাই ইন্ডিয়ান মিশন। এইভাবে এখানে কিন্তু আপনি ডিক্লারেশন দিচ্ছেন, এরপর এখানে আপনাকে ডেট দিতে হবে, প্লেস দিতে হবে, এখানে সিগনেচার দিতে হবে। তো এখানে কি বলা হয়েছে সম্পূর্ণটাই কিন্তু আপনাদের আমি বাংলাতে দেখিয়ে দিচ্ছি এবং 11টি যে নথি আপনাদের দেখালাম সেই 11টি নথি কিন্তু এখানে আবারও বলা হয়েছে। আবারও একবার বাংলাতে দেখে নিন। যদি 1/7/1987 সালের আগে কোনো ব্যক্তি ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই ব্যক্তি শুধুমাত্র একটি কাগজ দিতে হবে। নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন। অর্থাৎ নিজের জন্য যে কোনো একটি কিন্তু কাগজ দিতে হবে যদি সেই ব্যক্তির জন্ম তারিখ 1/7/1987 সালের আগে হয়ে থাকে। এরপরই বলা হয়েছে 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে ভারতবর্ষে তাহলে সেই ব্যক্তিকে কিন্তু এই দুটি কাগজ দিতে হবে। একটি হচ্ছে নিজের, দেখুন এখানে বলা হয়েছে নিজের জন্য যে কোনো নথি। এরপরই বলা হয়েছে বাবা অথবা মায়ের জন্য যে কোনো একটি নথি, অর্থাৎ বাবা অথবা মা যে কোনো একজনের কিন্তু নথি দিতে হবে। হয় আপনি বাবার দিতে পারেন, না হলে কিন্তু মায়ের দিতে পারেন। জন্ম তারিখ অথবা জন্মস্থান প্রমাণের জন্য যে কোনো একটি নথি বাবা অথবা মায়ের, এবং নিজের ক্ষেত্রেও কিন্তু জন্ম তারিখ অথবা জন্মস্থান প্রমাণের জন্য যে কোনো একটি নথি। এবং আপনাদের যে 11টি ডকুমেন্টস দেখালাম সেই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিলেই কিন্তু হয়ে যাবে। এরপরই বলা হয়েছে যদি জন্ম তারিখ 2/12/2004 এর পরে হয়ে থাকে সেক্ষেত্রে এই 4টি কিন্তু ডকুমেন্টস দিতে হবে এবং শেষেরটা কিন্তু সবার জন্য না। নিজের একটি ডকুমেন্ট, জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য, এবং বাবার জন্ম তারিখ অথবা জন্মস্থান প্রমাণের জন্য একটি কাগজ, এবং মায়ের জন্ম তারিখ এবং জন্মস্থান প্রমাণের জন্য একটি কাগজ। অর্থাৎ 3 জন ব্যক্তি কিন্তু লাগবে যদি জন্ম তারিখ 2/12/2004 এর পরে হয়ে থাকে। এবং যদি পিতামাতা ভারতীয় না হয়ে থাকে তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট এবং ভিসার একটি কপি প্রদান করতে হবে। এটাই 4 নম্বরে বলা হয়েছে। এরপর বলা হয়েছে আমার জন্ম ভারতের বাইরে, যদি আপনার জন্ম ভারতের বাইরে হয়ে থাকে তাহলে সেটার যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। আমি নিবন্ধন অথবা প্রাকৃতিকীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছি, যদি কেউ ভারতীয় নাগরিকত্ব অর্জন করে থাকে তাহলে তার জন্য কিন্তু আরেকটি কাগজ দিতে হবে। দেখুন বলা হয়েছে নাগরিকত্ব নিবন্ধনের শংসাপত্র। এরপরই 2 নম্বরে বলা হয়েছে আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি, অর্থাৎ আপনি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করেননি। 3 নম্বরে বলা হয়েছে আমি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছি এবং আমার নাম অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা অথবা সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নেই। এবং 4 নম্বরে কিন্তু আপনি ঘোষণা করছেন আমি জানি যে এই আবেদনের সাথে সম্পর্কিত উপরোক্ত বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা এবং যা আমি জানি না বা বিশ্বাস করি না, অর্থাৎ আপনি কিন্তু সমস্ত কিছুই সত্যই এখানে স্বীকার করে নিচ্ছেন, সেটাই কিন্তু বলা হচ্ছে। এবং যদি আপনি মিথ্যা ঘোষণা করে থাকেন তাহলে কিন্তু 1 বছর পর্যন্ত আপনার কারাদণ্ড অথবা জরিমানা হতে পারে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এবং এর আগে যে আপনাদের আমি ইংলিশ ফর্মটি দেখিয়ে দিলাম সেটারই কিন্তু এটা বাংলা, এখানে তারিখ দিতে হবে, এখানে স্থান দিতে হবে, এখানে কিন্তু আপনার স্বাক্ষর দিতে হবে অথবা বুড়ো আঙুলের কিন্তু আপনি ছাপ দিতে পারেন। এবং এটাই কিন্তু এখানে আপনি ঘোষণা করছেন এবং এখানে কিন্তু 11টি নথির কথা উল্লেখ করা রয়েছে। এই 11টি নথি কিন্তু এখান থেকে আপনি ভালো করে দেখে নিতে পারেন, বাংলাতে কিন্তু উল্লেখ করা রয়েছে। এক কথায় 1/7/1987 সালের আগে যদি কারোর জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তির শুধুমাত্র নিজের জন্য জন্ম তারিখ অথবা জন্মস্থান প্রমাণের জন্য একটি কাগজ দিতে হবে। এবং যদি কারোর জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে হয়ে থাকে তাহলে সেই ব্যক্তির নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি, এবং বাবা অথবা মায়ের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি, হয় আপনি বাবার দিতে পারেন না হলে কিন্তু মায়ের দিতে পারেন, যে কোনো একজন ব্যক্তি দিলেই কিন্তু হয়ে যাবে। তবে এখানে কিন্তু 2টি কাগজ লাগবে, নিজের এবং বাবা অথবা মা যে কোনো একজনের। এবং যদি আপনার জন্ম তারিখ 2/12/2004 এর পরে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 3 জনেরই লাগবে, নিজের লাগবে সাথে বাবা এবং মায়ের, অর্থাৎ 3 জন ব্যক্তিরই কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য একটি করে কাগজ লাগবে। এবং 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট হলেই কিন্তু হবে। তবে সবার ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টগুলো লাগবে না, সে নিয়েও কিন্তু আপডেট চলে এসেছে, সেটাও আপনারা দেখুন। দেখুন বলা হয়েছে এবার বঙ্গেও ভোটার তালিকার বিশেষ সমীক্ষা। এ রাজ্যে ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা এসআইআর হয়েছিল প্রায় 2 যুগ আগে। বিহারে এই প্রক্রিয়ার উদাহরণ টেনে ইতিমধ্যে সুর চড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য সংবিধানের 324 ধারা অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর এই পদক্ষেপ করার কথা, যা দীর্ঘদিন ধরে ব্রাত্য ছিল। এবার শীঘ্রই এসআইআর শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ। তার ভিত্তিতে তৈরি চূড়ান্ত ভোটার তালিকা ধরেই আগামী বছর রাজ্যের বিধানসভা ভোট হবে। ক্রমে এসআইআর হবে গোটা দেশে। কমিশন সূত্র জানাচ্ছে এ রাজ্যে শেষবার এসআইআর প্রকাশিত হয়েছিল 2002 সালে। এর মধ্যে এ রাজ্যে ভুয়ো নথির দৌলতে ভোটার হওয়া বাংলাদেশি এবং পাকিস্তানের নাগরিকের উপস্থিতিও টের পাওয়া গিয়েছে। তাই ভুয়ো নথি সমস্যার গোড়ায় আঘাত করতে গেলে সুরক্ষার প্রশ্নও জরুরি। কি হবে নিবিড় সমীক্ষায়? কমিশন সূত্র জানাচ্ছে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের অর্থাৎ সিইও নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসক, ভোটের অতিরিক্ত জেলা শাসক এবং ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অতিরিক্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসারেরা
অর্থাৎ বিএলও একত্রে ভোটার তালিকার নাম থাকা প্রত্যেকের বাড়িতে সমীক্ষার কাজটি করবেন। তাতে একটি ফর্ম ভরে প্রয়োজনীয় তথ্য দাখিল করতে হবে এক একজনকে, তা যাচাই হবে। তবে 2002 সালের 1 জানুয়ারি প্রকাশিত এসআইআর তালিকায় নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন হবে না। আবার যাদের অভিভাবকের নাম সেই তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও সমস্যা নেই। তবে সেই তালিকায় যাদের নাম নেই, নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে চলে আসা কোনো ব্যক্তির ক্ষেত্রে পৃথক ফর্ম এবং নথি দাখিল করতে হবে। মূলত এখান থেকে স্পষ্ট 2002 সালের 1 জানুয়ারি প্রকাশিত এসআইআর এর যে তালিকা রয়েছে সেই তালিকায় যাদের নাম রয়েছে তাদের কিন্তু আর অতিরিক্ত কোনো নথি দিতে হবে না, এবং যাদের বাবা মায়ের ডকুমেন্ট দিতে হবে সেই বাবা মায়ের নামও যদি 2002 সালের এসআইআর এ থাকে সেক্ষেত্রে সেখান থেকেও কিন্তু হয়ে যাবে, অর্থাৎ তাদেরও কিন্তু আর অতিরিক্ত কোনো কাগজপত্র দিতে হবে না। মূলত বুঝতেই পারছেন 2002 সালের এসআইআর এর পরে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছিল ভোটার লিস্টে তাদেরই কিন্তু একমাত্র এই অতিরিক্ত কাগজ দিতে হবে। তবে 2002 সালের আগে অথবা 2002 সালের 1 জানুয়ারি যে এসআইআর প্রকাশিত হয়েছিল সেখানে যাদের নাম রয়েছে তাদের কিন্তু আর অতিরিক্ত কোনো কাগজ দিতে হবে না। যেরকম বিহারে প্রায় কিন্তু 50% ঊর্ধ্বে মানুষের এই ধরনের কোনো কাগজপত্র দিতে হয়নি, শুধুমাত্র 50 থেকে 40% লোকেরই কিন্তু কাগজপত্র জমা করতে হয়েছে অথবা নথি দিতে হয়েছে। অর্থাৎ 2002 সালের এসআইআর এর তালিকা প্রকাশ করা হয়েছিল পশ্চিমবঙ্গে, সেখানে যদি কারোর নাম থেকে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তিকে আর নতুন করে কোনো নথি দাখিল করতে হবে না, শুধুমাত্র ফর্মটি পূরণ করে বিএলওর কাছে জমা করলেই হয়ে যাবে। এবং বাবা মায়ের ডকুমেন্টসের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটি লাগু হবে। অর্থাৎ যদি কারোর বাবা মায়ের ডকুমেন্টস দিতে হয় সেক্ষেত্রে তার বাবা মায়ের নাম যদি এই এসআইআর এর তালিকায় থেকে থাকে সেক্ষেত্রে সেখান থেকেও কিন্তু সেই নামটি কালেক্ট করা হবে, অতিরিক্ত কোনো নথি দিতে হবে না সেই ব্যক্তিকে। অনেকেই প্রশ্ন করেছেন আধার কার্ড অথবা রেশন কার্ড নিয়ে কোনো ধরনের নতুন আপডেট আছে কিনা, অর্থাৎ আধার কার্ড রেশন কার্ড দিয়ে এই প্রমাণগুলো আপনি করতে পারবেন কিনা। দেখুন, এই বিষয়ে বলা হয়েছে ভোটার তালিকায় সংশোধনে আধার নয় কেন, প্রশ্ন সুপ্রিম কোর্টের, কি জবাব দিল কমিশন। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী মামলাতেও সুপ্রিম কোর্টে আধার ইস্যু, নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে আধার ব্যবহার করা হচ্ছে না কেন, নির্বাচন কমিশনকে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। জবাবে কমিশন আরো একবার স্পষ্ট করে দিল আধার শুধুমাত্র নাগরিকের পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণপত্র নয়, অর্থাৎ নাগরিকত্বের প্রমাণপত্র নয়। বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটার অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম দেবেন, সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্র জমা দিতে হবে। নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে মোট 11টি নথির তালিকা দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের ঘোষিত 11টি নথির তালিকায় রয়েছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থা পরিচয়পত্র, 1 জুলাই 1987 আগে জারি হওয়া কোনো সরকারি নথি, জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, বনপালের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এনআরসি অন্তর্ভুক্তি, পারিবারিক রেজিস্টার এবং জমির দলিল। সমস্যা হলো ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড কোনোটাই এই তালিকায় নেই। সেটা নিয়েই এদিন প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রশ্ন, যদি আধার কার্ডের উপর ভিত্তি করে জাতিগত শংসাপত্র দেওয়া যায় তাহলে আধারকে ভোটারের তালিকায় প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে না কেন। জবাবে সুপ্রিম কমিশনের আইনজীবী বলে আধার আইনের অধীনে প্রতিটি বাসিন্দার অধিকার আছে আধার কার্ড পাওয়ার। কেউ যদি আমার পরিচয় নিয়ে প্রশ্ন তোলে আমি আধার দেখিয়ে তা প্রমাণ করতে পারি, কিন্তু আধার নম্বর নাগরিকত্বের প্রমাণ করে না। কমিশনের আইনজীবী আরো জানিয়েছে জাতিগত শংসাপত্র শুধু আধার ভিত্তিতে দেওয়া হয় না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে এত ঘটা করে নাগরিকদের আধার তৈরি করানোই বা কি দরকার, বা সব সরকারি প্রকল্পের জন্য আধার কেনই বা বাধ্যতামূলক। অর্থাৎ আধার কার্ড, রেশন কার্ড এই সমস্ত কিন্তু কোনো ডকুমেন্টই রাখা হয়নি এই 11টি নথির মধ্যে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। এবং সুপ্রিম কোর্ট কিন্তু প্রশ্ন করেছিল এবং তার কি উত্তর রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পেলেন। আশা করছি সবগুলো প্রশ্নের উত্তরই আপনারা পেয়ে গিয়েছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।